বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গোল্যান্ড শেখার জন্য কিছু জিনিস মুখস্থ করা খুব দরকার। অনেকেই বলতে পারেন আমি মাঝে মাঝে ডকুমেন্ট দেখে নিলেই তো হয়, কিন্তু আমি অনুরোধ করব কষ্ট করে হলেও এই বেসিক জিনিসগুলো একটু মুখস্থ করে নিন। যখন কোডিং স্টার্ট করবেন তখন বুঝবেন এর মজা। তার আগে আরেকটা জিনিস জানা দরকার, গোল্যান্ড শেখার পর আমরা প্রোগ্রামিং কোড লিখব, সফটওয়্যার বানাবো, কিন্তু আসলে প্রোগ্রামিং কী, সফটওয়্যার কী, কম্পিউটার বা কীভাবে কাজ করে তার ব্যাপারে সামান্য জ্ঞান রাখা খুবই জরুরি। শুরুতে হালকা পাতলা জেনে নেওয়া খুবই প্রয়োজন। এটা আপনার মধ্যে বেশ গম্ভীর ব্যাপার নিয়ে আসবে বলে আমার ধারণা। আমার প্রথম ভিডিওতে বলেছি আমরা বাস্তব জীবনের কাজ করতে করতে শিখব, কিন্তু পরে চিন্তা করে দেখলাম সামান্য কয়টা জিনিস না জানলেই নয়। আমি এখনই খুব গভীর জ্ঞান নিতে বলছি না, কারণ আমি দেখেছি অনেকেই বেসিক শিখতে শিখতেই আগ্রহ হারিয়ে ফেলে। তাহলে শুরু করি। এখন জেনে নেওয়া যাক আমরা এই ভিডিও থেকে কী কী শিখব। আমরা আসলে গোল্যান্ড প্রোগ্রামিং করার জন্য যে সিনট্যাক্সগুলো আমার প্রতিনিয়ত দরকার, আমার রিকোয়েস্ট এই জিনিসগুলো আপনার মুখস্থ করে নেবেন। আর খুবই বেসিক কয়েকটা জিনিস যেটা একদমই শুরুতে না জানলে নয়, সেই জিনিসগুলো নিয়ে খুবই বেসিক আলোচনা হবে। যেমন প্রোগ্রামিং কী, সফটওয়্যার কী, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পাইলার বা ইন্টারপ্রেটার কী, গোল্যান্ড কেন শিখবেন, প্যাকেজ কীভাবে কাজ করে, প্যাকেজ জিনিসটা কি আসলে গোল্যান্ডে, গো মড ইনইট কেন দরকার হয়, ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, কন্ডিশনাল কীভাবে লিখতে হয়, টাইপ কনভার্সন কীভাবে করতে হয়, ফাংশন কীভাবে করতে হয়, ডিফার ফাংশন জিনিসটা কি এটা শিখব। পয়েন্টার আসলে কি, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং পাওয়ারফুল একটা জিনিস। অ্যারে, স্লাইস, গো ম্যাপ, এই ধরনের গোল্যান্ডের যে ম্যাপ ডাটা স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমরা দেখব। ফাংশন ক্লোজার্স একটা জিনিস আছে গোল্যান্ডে, খুবই মজার। টাইপ প্যারামিটার কি, জেনারিক টাইপ কি, টাইপ কনস্ট্যান্ট জিনিসটা কি। আর আমরা সবাই জানি গোতে কনকারেন্সির ব্যাপার আছে, সো সেই রিলেটেড জিনিসগুলো আমরা দেখব, যে গো রুটিং, চ্যানেল, রেঞ্জ অ্যান্ড ক্লোজ, সিলেক্ট, সিঙ্কস, ম্যাট্রিক্স, এগুলো আসলে কি। এগুলো খুবই বেসিক লেভেলের সিনট্যাক্সগুলো আমরা জানবো, এবং এর প্রত্যেকটা জিনিসই আমরা প্র্যাকটিক্যাল কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো আর কি পরবর্তী ভিডিওগুলোতে। প্রোগ্রাম কি? প্রোগ্রামিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশনা দিই কীভাবে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। সহজভাবে বললে প্রোগ্রামিং হলো কম্পিউটারের জন্য রেসিপি লেখা। সফটওয়্যার হলো এক ধরনের প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যার, যেমন কম্পিউটার, মোবাইল কীভাবে কাজ করবে তা নির্ধারণ করে। সাধারণত আমরা দুই প্রকার সফটওয়্যার বানিয়ে থাকি, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এতটুকু মনে রাখাই যথেষ্ট। খুবই ছোট করে বলতে গেলে কম্পিউটার কীভাবে কাজ করে তা হচ্ছে, আমরা সবাই জানি কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যেটা বেসিক্যালি মানুষের দেওয়া নির্দেশনা অনুসরণ করে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। এটি প্রধানত তিনটি ধাপে কাজ করে: ইনপুট নেওয়া, প্রসেসিং করা, আউটপুট দেওয়া। দ্যাটস ইট। কম্পাইলার বনাম ইন্টারপ্রেটার। কম্পাইলার বা ইন্টারপ্রেটার আসলে কি জানা খুবই জরুরি। কম্পিউটার ইন্টারপ্রেটার হলো প্রোগ্রামিং ভাষার কোডকে কম্পিউটারের বোধগম্য মেশিন ভাষায় রূপান্তর করার দুটি পদ্ধতি। আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামিং করতে পারি, যেমন পিএসপি, জাভা, পাইথন, বাট এই ভাষাগুলো কিন্তু সরাসরি আমাদের কম্পিউটার বুঝে না। সো কম্পাইলার কী করে, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একবারে পড়ে এবং মেশিন ভাষায় রূপান্তর করে। সো এটার কিছু বেনিফিট আছে, ইন্টারপ্রেটারও ডেফিনেটলি অনেক বেনিফিট আছে, বাট আমরা আপাতত এই বিষয়টাতে গভীরে না গিয়ে শুধু এতটুকু জেনে রাখি যে কম্পাইলার বেসিক্যালি আমার লেখা পুরা প্রোগ্রামিং কোড, অর্থাৎ আমি যতগুলো ফাইল, যত কোড, যত লাইন কোড লিখেছি সব ও একবারেই মেশিন ভাষায় রূপান্তর করতে সক্ষম। আর ইন্টারপ্রেটার হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন পড়বে এবং সে সঙ্গে সঙ্গে কার্যকর করবে। সো এতটুকু জেনে রাখাই যথেষ্ট। গোল্যান্ড কেন শিখবেন? পৃথিবীতে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো বাদ দিয়ে কেন গোল্যান্ড? আসলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই অনেক ভালো, বাট আমরা কেন গোল্যান্ড শিখব সেটা সামান্য একটু ব্রিফ আমরা নিয়ে নিই। গোল্যান্ড বা গো প্রোগ্রামিং ভাষা 2009 সালে গুগল তৈরি করেছিল, যা সহজ, দ্রুত এবং দক্ষতার সাথে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেক সমস্যার সমাধান দেয়, বিশেষ করে বড় স্কেল এবং উচ্চ প্রদর্শনশীল সিস্টেমে। আমরা অনেকেই কুবারনেটসের নাম শুনেছি। সো এইটা কিন্তু গোল্যান্ড দিয়েই লেখা। প্রোগ্রামিং লেখার জন্য আমাদেরকে গো প্রোগ্রামিংটা আমাদের কম্পিউটার ইনস্টল করতে হবে, আর সেটার জন্য আমরা চলে যাব go.dev এই ওয়েবসাইটে। এখান থেকে এই দেখা যাচ্ছে যে ডাউনলোড প্যাকেজ আছে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য। সো আমি এখানে ম্যাক ইউজ করছি।
আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো একটা ইনস্টলার ডাউনলোড করে দেন এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন। প্রোগ্রামিং কোড লেখার জন্য আমরা যে কোনো এডিটর ইউজ করতে পারি। আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করব। আপনারা চাইলে আরও অন্যান্য যেমন হচ্ছে গোল্যান্ডটা ইউজ করতে পারেন একটা, বাট এটা পেইড, স্টুডেন্টদের জন্য ফ্রি পাওয়া যাবে। ওতে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং লিখবো এবং সাথে সাথে প্যাকেজটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, শুরুতেই মনে রাখি যে আমরা যে কোনো ধরনের প্রজেক্ট করি না কেন আমরা মডিউল আকারে চিন্তা করব। সো এটার জন্য একটা কমান্ড আছে, এটা আমরা মুখস্থ করে ফেলবো। সো প্রথমে আমি আমার এই প্রজেক্টের ভেতর আমি যেহেতু পার্ট বাই পার্ট কিছু বেসিক জিনিস শেখাবো, সো আমি আলাদা ফোল্ডার করে নিচ্ছি 01 প্যাকেজ। আচ্ছা, এটাই ধরলাম আমার আসলে প্রজেক্টটা। সো আমি এখানে এখন ওই ফোল্ডারে সিটি দিয়ে প্রবেশ করছি। তারপর আমি ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করব main.go। আপনি যে কোনো নামে করতে পারেন। আচ্ছা, আমরা একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখি যে আমাদের গোর যত বড় প্রজেক্টই আমরা করি না কেন আমাদের শুরুটা হবে কিন্তু মেইন প্যাকেজ দিয়ে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট ফাংশন আমরা লিখব যেটার নাম হচ্ছে মেইন ফাংশন। সো এইটা দিয়েই কিন্তু আমাদের প্রজেক্টটা শুরু হবে। সো এইটা আমরা একটু মনে রাখবো। শুরুতে আমি লিখে ফেলি প্যাকেজ মেইন। আচ্ছা, আমি থার্ড পার্টি অথবা গোর স্ট্যান্ডার্ড যে কোনো লাইব্রেরি যদি আমি ইউজ করতে চাই, এগুলো আমরা দেখবো আর কি, এগুলো লাইব্রেরি কী বা স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো কী। সো তাহলে আমাকে ইম্পোর্ট করতে হবে। সো আমি ইম্পোর্ট এভাবে লিখে এক বা একাধিক লাইব্রেরি এখানে নিতে পারি। আমরা এই হ্যালো ওয়ার্ল্ডের জন্য এফএমটিটা ইউজ করব। তারপর আমি ফাংশন লিখলাম ফাঙ্ক মেইন। এখানে এফএমটি প্যাকেজের মধ্যে একটা প্রিন্ট এলএন ফাংশন আছে, আমি ওইটা ইউজ করব। তারপর আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা নিয়ে নিলাম, লিখে ফেললাম। দ্যাটস ইট, আমার হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিংটা লেখা হয়ে গেল। এখন আমি যদি এটাকে রান করতে চাই, আমরা যদি গো প্রোগ্রামিংটা ঠিকঠাকভাবে ইনস্টল করে থাকি তাহলে এই কমান্ডটা দিলেই কাজ হবে, গো রান main.go। ব্যাস, হয়ে গেল। সো এখন আমরা দেখব যে গোতে কীভাবে ভেরিয়েবলগুলো আমরা লিখতে পারি। আচ্ছা, আমি আমার প্রথম স্ট্রাকচারটা আমি রেডি করে রেখেছি। আমরা জানি যে মেইন ফাংশন থেকে আসলে গোর প্রোগ্রামিংটা শুরু হয়। আর রিয়েল লাইফ প্রজেক্ট করার সময় কিন্তু শুধু আমরা main.go এর মধ্যেই পুরো কোড লিখবো না, আমাদের এখানে একটা স্ট্রাকচার থাকবে ফোল্ডারের। সো সেই অনুযায়ী আমরা লিখব। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে আমরা ভেরিয়েবল আমরা তৈরি করতে পারি। আচ্ছা, ইউজুয়ালি আমরা এখানে var কিওয়ার্ডটা দিয়ে আমরা ভেরিয়েবল লিখতে পারি। যেমন আমি এখানে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল লিখব, var name string ইমরান, var as ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, এস দিয়ে দিলাম 5, এবং সেটাকে আমি চাইলে এভাবে প্রিন্ট করতে পারবো। আমরা অলরেডি আগের দেখেছি যে কীভাবে প্রিন্ট করতে হয়। আমি এখানে নেম এবং কমা সেপারেট করে এসটাও দিয়ে দিলাম। এখন আমি গো রান মেইন লিখি, main.go। আচ্ছা, আমি আমার পাতে চলে যাই। এখানে আমার দুইটা ফোল্ডার আছে, আমি এখন 2তে চলে যাব। গো রান মেইন রান করলে আমার রান হবে। আচ্ছা, অনেক সময় একসঙ্গে অনেকগুলো ভেরিয়েবল লেখার দরকার হয়, সেক্ষেত্রে আসলে আমরা প্রতিবারই যে var কিওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন নেই। আমরা সরাসরি এইভাবে var দিয়ে তারপর ব্র্যাকেটে এভাবে করে আমরা লিখতে পারি। যেমন আমি সিটি স্ট্রিং ঢাকায় লিখলাম, ফোন নাম্বার লিখলাম, এভাবে আমরা মাল্টিপল ভেরিয়েবলকেও ডিক্লেয়ার করতে পারি। আর প্রিন্ট করার বা যেখানে দরকার সেটা তো আমরা ইউজ করবই। আচ্ছা,
fmt print ln ct name সেম আগের ভাবে আপনি গো রান করলেই আচ্ছা ফোন নাম্বারটা এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভেরিয়েবলে আপনি আসলে ইউজ না করে গোতে রাখতে পারবেন না, এটা খুবই আমি বলতে পারবো একটা ভালো প্র্যাকটিস। সো অহেতুক কোড বা অপ্রয়োজনীয় জিনিসগুলো লেখার সুযোগ এখানে মিলবে না আর কি। সেভাবে করে আমি প্রিন্ট করতে পারবো কোরান মেইন ডট গো। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, গোতে শর্ট ভেরিয়েবল ডিক্লারেশনের একটা ব্যাপার আছে। সো সেটা আমরা দেখে নিই। আমরা দেখলাম যে ওখানে var কিওয়ার্ড দিয়ে তারপর মাল্টিপল কিভাবে করতে পারি। আর একটা হচ্ছে এখানে খেয়াল করে দেখেছেন যে আমরা সবগুলোতে একটা টাইপ মেনশন করে দিয়েছি। সো গোতে আপনি শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, যেটা আসলে গো নিজেই বুঝে নেয় এটার ভ্যালুর উপরে যে এটা কী টাইপের ভেরিয়েবল হবে। উদাহরণস্বরূপ আমি এখানে দিই নেম, আমি আগেরগুলো ডিলিট করে দিই। নেম এই চিহ্নটার মাধ্যমে আমরা মনে রাখবো ক্লোন তারপরে ইকুয়াল দিয়ে আমরা শর্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। আমি এখানে দিলাম ট্রেন এজ 25। সো সেম আগের মতোই আমরা এটাকে প্রিন্ট করতে পারবো নেম এস। দেখেছেন, মনে রাখবেন আমাদের এই সিনট্যাক্সটা। আচ্ছা, আমার উদ্দেশ্যটাই কিন্তু এগুলো মনে রাখা যে ভেরিয়েবল আমরা কতভাবে কি করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আছে গোতে, সেটা হচ্ছে জিরো ভেরিয়েবলের একটা ব্যাপার, জিরো ভ্যালুর একটা ব্যাপার। সো জিরো ভ্যালুটা কি ওটা আমরা একটু বুঝি। আমরা যখনই var নাম্বার ইন্টিজার এভাবে কোনো একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি, যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আচ্ছা এখন দেখব ডিফল্ট ভ্যালুর একটা ব্যাপার আছে গোর ভেরিয়েবলে, সেটা আমরা বুঝে নিই। আমরা এখানে যদি var নাম্বার ইন্টিজার এইভাবে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করি, খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু দিই নাই। তারপর আরেকটা দিই var টেক্সট স্ট্রিং, তারপর এই যে আমরা কোনো ভ্যালু দিই নাই, কিন্তু গো কিন্তু অটোমেটিকলি এটাতে জিরো টাইপের একটা ভ্যালু ও অ্যাসাইন করে ফেলবে অটোমেটিকলি। তার মানে আমরা যদি এখানে ইন্টিজার দেখি তাহলে এখানে জিরো যাবে। সো যদি টেক্সটের স্ট্রিং টাইপের যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে এটা এমটি স্ট্রিং যাবে এবং এটাকে আমরা প্রিন্ট করতে পারবো নাম্বার টেক্সট। ব্যাস, দেখেন একটাতে জিরো প্রিন্ট হয়েছে আর একটাতে এমটি স্ট্রিং প্রিন্ট হয়েছে। প্রোগ্রামিং লেখার সময় আমাদের অনেক টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। গোতে আমরা অনেক ধরনেরই ভেরিয়েবল টাইপ ইউজ করতে পারি, যেমন অলরেডি আমি ইন্টিজার এবং হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এছাড়া আপনি ফ্লট করতে পারেন, ওইগুলো আমরা আরেকবার একটু দেখে নিই। var নেম স্ট্রিং, আমি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। আমি একটা এজ ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইউজ করতে পারবো। এছাড়া আমরা ফ্লট টাইপেরও ভেরিয়েবল ইউজ করতে পারবো, যেখানে আমাদের আসলে দশমিক নাম্বারগুলো দরকার হতে পারে, যেমন var হাইট ফ্লট 32 অথবা 64 বিটের আমরা এখানে ইউজ করতে পারবো। এগুলো আমরা পরে জানবো। আমি আপাতত 64টাই নিলাম। 5.9 var is স্টুডেন্ট, এটা আমার বুলিয়ান টাইপের ভেরিয়েবল, যেখানে আমি ট্রু ফলস নিতে পারবো আর কি। সো এইভাবে আমরা অনেক টাইপেরই ভেরিয়েবল আমরা এখানে ইউজ করতে পারবো।
ভালো প্রোগ্রামিং কোড লেখার জন্য আমাদের মাঝে মধ্যেই বিভিন্ন রকমের কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে বা ইউজ করা লাগে। সেটা আমরা কিভাবে ইউজ করব সেটা একটু দেখে নিই। খুবই সহজ। আমরা মেইন ফাংশনের ভিতরে অথবা বাইরে লিখলে এটা বুঝতেই পারছি যে গ্লোবাল হয়ে যাবে আর কি। সো আমি এখানে কনস্ট নামে একটা কি আছে, সো সেটা দিয়েই আমরা বেসিক্যালি কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন পাই 3.1514159। সো এইভাবে আমরা যে কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলকে কনস্ট কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে পারি। এবং মাল্টিপলের জন্য সেম, এখানে আপনি জাস্ট প্যারেনথেসিস ইউজ করেই মাল্টিপল কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। দেখব কিভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি। সো এই সেন্টেন্সগুলো আমাদের মনে রাখা জরুরি আর কি। সো আমি আগে থেকে স্ট্রাকচারটা রেডি করে রেখেছি। আমি একটা ভেরিয়েবল এবং একটা শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এস 18। তারপর আমি এভাবে কন্ডিশনাল চেক করতে পারবো, if s greater than equal 18 দেন আমাকে এই স্ট্রিংটা প্রিন্ট করে দেখাবে, ইউ আর eligible to what। আচ্ছা, আমরা কন্ডিশনাল স্টেটমেন্টকে আরও বড় করতে পারি কীভাবে একটু দেখি। এখানে আমি বলেছি যে আমার এস 18 সমান অথবা বড় হয় তাহলে আমাকে এই মেসেজটা প্রিন্ট করবে। আমরা চাইলে একটা ডিফল্ট মেসেজ দিয়ে দিতে পারি, অথবা এই কন্ডিশনটা যদি আমার ফুলফিল না হয় এবং কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আমরা এলসের মধ্যে আরেকটা মেসেজ আমরা দিয়ে দিতে পারি, ইফ is greater than equal 18। তাহলে আমার আগের মেসেজটা আমি কপি করে আনছি এবং আমি এখানে এলস দিয়ে আমার আরেকটা মেসেজ আমরা দিতে পারবো, you are not eligible to vote। অনেক সময় আমাদের মাল্টিপল কন্ডিশন ইউজ করা দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। আমরা এই কোডটাকে কমেন্ট করে দিই। আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম s25। তারপর আমি আমার কন্ডিশনাল স্টেটমেন্টগুলো লেখা শুরু করছি। যদি আমার এস 18 বছরের নিচে হয় তাহলে ও প্রিন্ট করবে ইউ আর আ মাইনর। আমি এখানে আরেকটা কন্ডিশন দিতে চাই এবং সেটাকে আমার দিতে হবে এলস ইফ দিয়ে। সো আমার বেসিক্যালি আমার এই প্রোগ্রামিং কোডটাও চেক করবে প্রথমে প্রথম স্টেটমেন্টটা ইফেরটা, ওটা যদি আমার ম্যাচ না করে তাহলে ও দ্বিতীয়টা করবে, তখন এই এলস ইফের মধ্যে ও ঢুকবে। এখানে আমি বলে দিতে পারবো যে ইফ যদি আমার এস গ্রেটার দ্যান ইকুয়াল 18 হয় অ্যান্ড এস লেস দ্যান ইকুয়াল 60 তাহলে প্রিন্ট করবে you are an adult। সর্বোপরি যদি আমার দুইটা কন্ডিশনের কোনোটাই ম্যাচ না করে তখন আমি চাইলে এরকম আরেকটা অপারেশন করতে পারি। আসলে রিয়েল লাইফে তো আমরা এভাবে মেসেজ লিখবো না, আমরা এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের প্রোগ্রামিং বিজনেস লজিকগুলো আসলে লিখবো। এইটা আপাতত মনে রাখি সিনট্যাক্সটা। সো আমি এখানে বলে দিলাম এফএমটি println you are a senior citizen।
গোতে কন্ডিশনাল স্টেটমেন্টের শর্ট হ্যান্ড ইনলাইন কন্ডিশন লেখার একটা সিস্টেম আছে, সেটা আমরা একটু দেখে নিই যে কীভাবে আমরা লিখবো। আমি এখানে লিখে নিচ্ছি এফ নাম ক্লোন, একটা ভেরিয়েবল আসলে ইনিশিয়েট করলাম, এবং নাম মডুলার টু ইকুয়াল 0, এটাই আমার বেসিক্যালি ইফের মেন কন্ডিশন যেটা ম্যাচ করার দরকার হবে। এরপরে আমি প্রিন্ট করলাম ইভেন নাম্বার, এলস আমরা বুঝতে পারছি এটা কি হবে, অড নাম্বার। টেলেন অড নাম্বার। আচ্ছা, এখানে কি করলাম এটা দেখি। এখানে মজার বিষয় হচ্ছে আমরা এক লাইনে প্রথমে একটা ভেরিয়েবলকে ভেরিয়েবল ইনিশিয়েট করলাম, দেন তারপরে কিন্তু আমার ইফের কন্ডিশন ওই ভেরিয়েবলের উপরেই সঙ্গে সঙ্গে আমরা চেক করছি যে আমার এই কন্ডিশনটা ম্যাচ করে কিনা। সো রিয়েল লাইফে আমরা এখানে এরকম মান নাও দিতে পারি, আমরা এখানে দেখা গেলো কোনো একটা ফাংশন কল করতে পারি যে ফাংশন আসলে একটা নির্দিষ্ট কোনো ভ্যালু রিটার্ন করবে। সো সেইটা আমরা এখানে সঙ্গে সঙ্গে একটা কন্ডিশন চেক করে দেন হচ্ছে আমরা আমাদের বিজনেস লজিকগুলো লিখতে পারবো। আচ্ছা, সেম জিনিসগুলোই আমরা ইফ এবং ইফ এলস দিয়ে যে কাজগুলো করি আমরা আরও সুন্দরভাবে করতে পারি। সেটার একটা সুন্দর স্টেটমেন্ট এবং কিওয়ার্ড আমাদের আছে, যেটা হচ্ছে সুইচ বলে আর কি। সো সুইচটা আমরা ইউজ করে কিভাবে এই আগের মতোই ইফ এলসগুলো লিখতে পারি সেটা আমরা একটু দেখি। আমি প্রথমে সুইচ কিওয়ার্ডটা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডে মনডে, তারপরে আমি সুইচ কিওয়ার্ডটা দিলাম, আমার ডে ভেরিয়েবলটাকে চিনিয়ে দিলাম যে আমার এখানে যে ভ্যালুটা আসবে সেটার উপরে আমার এই কন্ডিশনালগুলো সুইচ স্টেটমেন্টটা কাজ করবে। সো আমি এখানে দিলাম কেস মনডে fmt println start of the work week। আমি আর একটা কেস লিখবো। আচ্ছা, কেস ফ্রাইডে weekend is near। এছাড়া আমরা একটা ডিফল্ট ইলসের মতো ঠিক ইলসে আমরা যেভাবে আমরা স্টেটমেন্টটা লিখেছি এখানে আমরা ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করে একটা ডিফল্ট মেসেজও এখানে লিখতে পারবো। ইটস আ রেগুলার ডে। সো আমরা আবার একটু দেখে নিই। গোতে টাইপ কনভার্সনসের একটা ব্যাপার আছে। সো এখানে আমরা বিভিন্ন টাইপ থেকে বিভিন্ন টাইপের কনভার্টের কাজগুলো করতে পারি। সো এখানে আমি ছোট্ট একটা দেখাবো, বাট অনেক ধরনেরই আমরা করতে পারবো আরও স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইউজ করে। আপাতত আমরা ছোট করে দেখি, লাইক আমার একটা আবার ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমার আছে। সো এইটাকে আমি ফ্লটে কনভার্ট করব। সো সেটা করার জন্য একটা জিনিস মনে রাখি, আমাদের বিভিন্ন রকমের অপারেশনে কিন্তু সেম টাইপের এরকম ইন্টেজার তারপরে ফ্লট ভেরিয়েবল টু ফ্লট ভেরিয়েবল এইভাবে কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হয় আমাদেরকে। সেই সময় আমাদেরকে আসলে বিভিন্ন রকমের কনভার্ট করার জিনিসটা একটু জানা দরকার। আমি এখানে সিম্পলি দেখি যে ইন্টেজারকে কীভাবে ফ্লট করব। খুবই সিম্পল, আমি var f নামে আর একটা ফ্লট ভেরিয়েবল নিলাম এবং সেটাকে আমি সরাসরি এখানে ফ্লট 64 দিয়েই কিন্তু আমি আমার ওই ইন্টিজার ভেরিয়েবলকে কনভার্ট করে ফেলতে পারবো এবং এটা কাজ করবে। আমি এটা প্রিন্ট করি fm println f। আচ্ছা, এটা আমি রান করি, আমি আমার সঠিক পাতে যাই 04, তারপরে এখানে গো রান, মেইনটা রান করি, আমার এখানে এটা কিন্তু এখন ফ্লট ভেরিয়েবল হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আমরা স্ট্রিং থেকে ইন্টিজার থেকে স্ট্রিংয়ে,
স্ট্রিং থেকে বুলিয়ান, এই ধরনের বিভিন্ন রকমের আমরা ভেরিয়েবলকে কনভার্ট করতে পারি, ভ্যালুকে আমরা কনভার্ট করতে পারবো। সেইগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আমরা ইতিমধ্যে দেখেছি লুপ আসলে কি। সো এখানে আমরা প্র্যাকটিক্যাল দেখব গোতে আমরা কত ধরনের লুপ নিয়ে কাজ করতে পারি। সো এখানে আমি সিম্পলি দেখাবো যেটা আমরা একদম প্রাথমিকভাবে শিখে থাকি। লাইক এটা আমি শুরু করব ফর কিওয়ার্ড দিয়ে, তারপর আমি একটা শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে 1। এরপরে আমি বলে দিলাম আমার এই লুপটা হচ্ছে তুমি করবা 5 পর্যন্ত, অর্থাৎ 5 বার এই লুপটাও ঘুরবে। তারপর i++ দিয়ে আমরা এখানে একটা প্রিন্ট করতে পারি, লাইক কাউন্ট। এখানে ক্ষমা করে আমি আইটা প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি এটা রান করি, আমি আমার সঠিক পাতে যাই, 5 লুপ গো রান মেইন। এখানে দেখেন আমার 1 থেকে 5 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমরা এখানে শর্তভিত্তিক একটা লুপ নিয়ে কাজ করতে পারি। অনেক সময় আমাদের এরকম শর্তভিত্তিক লুপ লাগবে আমাদের রিয়েল লাইফ প্রজেক্টগুলোতে। সো আমি এখানে ধরেন এখানে এভাবে করতে পারি, আমি একটা কাউন্ট ভেরিয়েবল নিলাম 1, তারপর আমি ফর কাউন্ট লেস দ্যান ইকুয়াল 5 দিলাম। এরপর আমি বললাম fmt প্রিন্ট ln, কাউন্টটাকে প্রিন্ট করলাম, এখানে কাউন্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম, আর এই জায়গায় আমি কাউন্টটাকে প্লাস করে দিলাম। এটা দিয়ে বেসিক্যালি ওই কাউন্টের ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে। এখানে আমরা 1 ডিক্লেয়ার করেছিলাম, সো এটা লুপের ভিতরে যতবার আসবে এক এক করে বাড়তে থাকবে, এবং যখনই 5-এর সমান হয়ে 6 হয়ে যাবে তখন আর এই লুপের মধ্যে ঢুকবে না। সো 5 পর্যন্ত কি এটা কাজ হবে। এটা আমরা প্রিন্ট করে দেখতে পারি। দেখেন সেম টাইপের, ওখানেও 5 বার, এখানেও 5 বার। আচ্ছা, আমি আগের কোডগুলো একটু কমেন্ট করে দিই। আচ্ছা, গোতে প্রোগ্রামিং করার সময় মাঝে মধ্যে আমাদের ইনফিনাইট লুপটা ইউজ করা লাগবে। তো সেটা আমরা কিভাবে এখানে করব সেটা একটু দেখে নিই। তবে ইনফিনাইট লুপের মধ্যে আমরা বিভিন্ন লজিকের উপর ভিত্তি করে আমরা ব্রেক করে লুপ থেকে বেরিয়ে আসতে পারি, অথবা কন্টিনিউয়াস স্টেটমেন্টও আমরা এখানে ইউজ করতে পারি। ওটা আমরা চট করে দেখিনি। যেমন আমরা এখানে আর একটা ভেরিয়েবল ইউজ করলাম, আমরা একটা কাউন্ট নামে সেম টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর আমি ফর, এইটা আমার বেসিক্যালি ইনফ্লাইট লুপ হয়ে গেল, যেহেতু আমি ফরের সাথে আমার কোনো রকমের কন্ডিশন নাই। সো এখানে আমি এইভাবে করে যদি আমি প্রিন্ট করি কাউন্ট ভেরিয়েবল, এবং এটা যদি আমি রান করি তাহলে দেখব আমি, আচ্ছা আমি এখানে একটু প্লাস করে দিই, সরি, কাউন্ট প্লাস। এখন যদি আপনি রান করেন তাহলে দেখবেন যে প্রোগ্রাম ইনফিনাইট লুপে রান শুরু হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিই। সো আমি এইটার মধ্যে কিন্তু বিভিন্ন লজিকের উপর ভিত্তি করে আমি আমার লুপটা ক্লোজ করে দিতে পারি। যেমন আগেরগুলো আমি 5 পর্যন্ত লুপ চলেছে, এখানে আমি দিলাম লাইক ইফ কাউন্ট। এখানে দেখেন সেই ইফের কন্ডিশন কিন্তু চলে আসছে। যদি গ্রেটার দেন 5 অর্থাৎ 5-এর বড় হয় তাহলে তুমি ব্রেক করে লুপ থেকে বেরিয়ে আসো। সো এখানে আমি এখন যদি রান করি, আচ্ছা এইটা একটু বেশি দিই, এটা 10 দিই। এখন যদি আমি রান করি গো রান মেইন, তাহলে দেখব যে আমার এখানে 10 পর্যন্ত কাউন্ট প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখব কিভাবে গোতে ফাংশন লিখতে হয়। সো আমরা কিন্তু অলরেডি একটা ফাংশন লিখে বসে আছি, সেটা হচ্ছে ফাংক মেইন, যেটা আসলে গোয়ের মেইন ফাংশন, এবং এই ফাংশন দিয়েই কিন্তু গোর প্রোগ্রাম বা কোনো প্রজেক্টের শুরু হয় আর কি। সো আমরা নতুন আর একটা ফাংশন এখানে লিখব উপরে, সেম দেখেন ফাংক কিওয়ার্ডের মাধ্যমে লিখব গ্রিট। এখানে আমি একটা ভেরিয়েবল প্যারামিটার ইউজ করলাম, আপনি প্যারামিটার ছাড়াও কিন্তু লিখতে পারবেন। সো এবং এখানে আমি ওই ভেরিয়েবলটা ওই প্যারামিটারটা আমরা এখানে প্রিন্ট করব নেম। আমি এখানে হ্যালো দিয়ে দিই।
ব্যাস, আমার ফাংশন লেখা হয়ে গেল। এখন আমি এই ফাংশনটা আমার যেখানে দরকার সেখানে ইউজ করতে পারবো। সো আমি আমার মেইন ফাংশনের মধ্যেই আমি এটা কল করছি, লাইক গ্রিট। আমি এখানে নাম দিলাম ইমরান। সো আমি আমার সঠিক পাতে যাই, 6 গো রান মেইন। ব্যাস, আমার হ্যালো ইমরানটা প্রিন্ট হয়ে গেল। সো আপনি এখানে এবার যতবার খুশি ততবার ফাংশন কল করতে পারবেন এবং আপনি এরকম একটা আউটপুট পাবেন। সো রিয়েল লাইফে তো আমরা ডেফিনেটলি এখানে এরকম ছোট ছোট ফাংশনই লিখবো না, এরকম হ্যালো ওয়ার্ল্ড লিখবো না, হ্যালো নাম লিখবো না। এখানে বেসিক্যালি আমার ফাংশনের একটা পরিপূর্ণ বিজনেস লজিকই আমরা লিখবো এবং আমাদের কোডগুলো অনেক সুন্দর গুছিয়ে ছোট ছোট করে যাতে লজিকগুলো আমরা আলাদা করতে পারি, সেজন্য আমরা এরকম ফাংশনগুলো রিয়েল লাইফে আর কি লিখবো আর কি। বাট আপাতত এই সিনট্যাক্সটা আমরা দেখে নিই যে এভাবে ফাংশন লিখতে হয়। ওকে, তো ফাংশনের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। রিয়েল লাইফে কিন্তু আমরা এই ধরনের শুধু হ্যালো ওয়ার্ল্ডই লিখবো না, আমাদের এখানে ইন্ডিভিজুয়াল অনেক ধরনের লজিক থাকবে এই ফাংশনের মধ্যে এবং আমরা বিভিন্নভাবে এই ফাংশনগুলো লিখতে পারি। ফাংশনের আরেকটা গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস দেখে রাখি। আচ্ছা, আমরা এখানে ফাংশন লিখলাম লাইক অ্যাড, আমরা একটা যোগ করা ফাংশন লিখলাম, এখানে নাম্বার দিলাম এ ইন্টেজার, বি ইন্টেজার এবং এটা বেসিক্যালি রিটার্ন করবে আরেকটা ইন্টেজার। সো আমি এইভাবে রিটার্ন করে দিতে পারি। এই সিনট্যাক্সগুলো জানা জরুরি, এই জন্য আমি এখানে আপনাদের লিখছি। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম সাম, ক্লোন ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তারপর আমি রিটার্ন করলাম সাম। ব্যাস, আমার ফাংশনটা হয়ে গেল এবং এই ফাংশনটা আমি এখানে কল করতে পারবো এইভাবে। আমি ধরেন একটা প্রিন্ট এলএনের মধ্যে, অর্থাৎ প্রিন্ট ফাংশনের মধ্যে আমি এখানে বলে দিলাম যে তুমি অ্যাড করো 10 এবং হচ্ছে 20 এবং এটা আমার প্রিন্ট হয়ে যাবে। সো আমি একটু টেস্ট করে গো রান মেইন। ওকে, আমার 30 যোগ হয়ে গেছে। সো শুধুমাত্র যে আমরা একটা ভেরিয়েবলে এখানে রিটার্ন করতে পারবো এরকম না, মনে রাখবেন গোতে কিন্তু মাল্টিপল ভেরিয়েবলও রিটার্ন করতে পারবো। সেক্ষেত্রে আমাকে এইভাবে লেখা রাখতো, লাইক আমার আরেকটা ভেরিয়েবল সেটা হচ্ছে float64 রিটার্ন করবে। আমরা এটা একটু মনে রাখি যে কীভাবে মাল্টিপল এবং রিয়েল লাইফ কাজ করার সময় আমার দেখা যায় যে এখানে আসলে এইরকম ইন্টেজার ফ্লটের রিটার্নের থেকে এখানে পার্টিকুলার কিছু টাইপ থাকে, ওগুলো নিয়ে আমরা দেখব। যেমন স্ট্রাক আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মতো, যে বিভিন্ন রকমের ক্লাস আমরা চিনি, ওইরকম গোতেও আমরা যখন বিভিন্ন এই স্ট্রাক তৈরি করব তখন কিন্তু আমরা ওইটাই সরাসরি এখানে পাঠিয়ে দিতে পারবো এবং আমাদেরকে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে এররও চেক করে এররও পাস করা লাগে, তো তখন আমরা এইভাবে এরর রিটার্ন টাইপ হিসেবে লিখে দিতে পারি। আপাতত এতটুকু মনে রাখলেই হবে। আর এখানে কিভাবে ওগুলো ধরবো সেটারও একটা ব্যাপার। ধরেন আমার ফাংশানে এখানে দুইটা ভ্যারিয়েবল, মানে দুইটা ভ্যালু আসলে রিটার্ন করবে। সো সেক্ষেত্রে আমি এইখানে এইভাবে নিতে পারতাম, লাইক আমার আই এফ ক্লোন ইকুয়াল অ্যাড, এবং তখন ও এই দুইটা রিটার্নকে আমি পেয়ে যেতাম। প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আমাদেরকে মাঝে মধ্যে ডিফার নামে একটা ফাংশন ইউজ করা লাগবেই। সো এইটার ইউজেসটা শুধু জেনে রাখি, আর প্র্যাকটিক্যাল কাজের মধ্যে আমরা দেখব আসলে কীভাবে এটা ইউজ করতে হয়। আর আপাতত মাথায় এটুকু নিয়ে রাখতে পারেন যে বেসিক্যালি এটা আমরা বিভিন্ন রকমের রিসোর্স মুক্ত করা, লাইক ফাইল নিয়ে কাজ করছি, সেই ফাইলটা আমাকে কিন্তু ক্লোজ করতে হয় আমার ফাংশনের মধ্যে কাজ করার সময়, যে আমার এই ফাংশনের কাজ শেষ হয়ে গেলে যাতে এটা ক্লোজ হয়ে যায়। সো এই ধরনের বিভিন্ন রকম ক্লিন আপ অপারেশনের জন্য ডিফার ফাংশনটা খুবই জরুরি। আপাতত আমরা দেখে নিই যে কীভাবে আসলে কাজ হয়, জাস্ট একটু প্র্যাকটিক্যালটা দেখে নেওয়া। সো আমি এইভাবে করে লিখতে পারি ডিফার। সো ডিফার কিওয়ার্ডটা দিয়ে আমি যে কোনো কিছু, যে কোনো ফাংশন বলেন, যে কোনো যেমন আমরা এটা এই যে প্রিন্ট করছি, এটাও তো আসলে একটা ফাংশন। সো দিস উইল প্রিন্ট অ্যাট দ্য এন্ড। আচ্ছা, আমার এই কথা শুনে বুঝতে পারছেন যে এটা কী হবে। বেসিক্যালি এটা প্রিন্ট হবে এই ফাংশনটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে, মেইন ফাংশনটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে। সো আমি এখানে আরেকটা ফাংশন বোঝার জন্য লিখি
প্রিন্ট এলএন হ্যালো। সো এখন যদি আমি এইটা রান করি, আমি আবার একটু আমার পাথটা চেঞ্জ করে নিই, 7 গো রান মেইন। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেছেন আমাদের কিন্তু হ্যালোটা আগে প্রিন্ট হয়েছে, তারপরে হয়েছে আমার ডিফার ফাংশনটা কল। সো এইভাবে বেসিক্যালি কোনো ফাংশনের নির্দিষ্ট কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি বিশেষ কোনো ক্লিন আপের কোনো কাজ হয়ে থাকে, যেমন আবার বলি যে ফাইল নিয়ে কাজ করতে হলে আমার সেটাকে ক্লোজ করা লাগে, বিভিন্ন রকমের আমার রেসপন্সের বডি নিয়ে কাজ করতে হলে সেটা ক্লোজ করা লাগে। সো সেই ক্ষেত্রে আমরা ডিফারটা ইউজ করব। আচ্ছা, এটা একটু লিফো ফরম্যাটে কাজ করে মেনলি, সো লাস্ট ইন ফার্স্ট আউটের মতো, অর্থাৎ আপনি একসাথে অনেকগুলো ডিফার যদি কল করেন তাহলে ওই লিফো অর্ডারে কিন্তু এটা এক্সিকিউট হবে। সো আপাতত এতটুকু মনে রাখলে চলবে। আগের স্লাইড থেকে দেখেছেন পয়েন্টার আসলে কি। আমি বলবো এটা খুবই মনোযোগ সহকারে দেখা। অনেক সময় এটাকে অনেক কঠিন জিনিস বলে মনে করে অনেকে, কিন্তু এটা খুবই মজার জিনিস। সো কেন পয়েন্টার ব্যবহার করব এটা আগে একটু জেনে নিই। পয়েন্টার ব্যবহার করব আমরা ডেটা শেয়ারিং সহজ করা, অর্থাৎ পয়েন্টারের মাধ্যমে ডেটা কপি না করে সরাসরি কাজ করা যায়। সো মেমোরির দক্ষতার জন্য এটা খুবই কাজের। যেমন বড় ডেটা স্ট্রাকচার কপি না করে মেমোরি অ্যাড্রেস পাস করলে মেমোরি ব্যবহার কম হয়। সো এই ব্যাপারটা আমাদের খুব কাজে লাগবে আর কি। আর এছাড়া ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে যেমন আমরা ডেটা সরাসরি মেমোরি থেকে মডিফাই করে দিতে পারবো আর কি। সো পয়েন্টার এরকম। সো খুব সহজে দেখে নিই, কোনোরকম জটিল কিছু নয়। সো আমি একটা শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লাইক x10। সো এটা একটা আমার কি ভেরিয়েবল, এবং ডেফিনেটলি আমরা এত ডিটেলস না জানি, বাট এটা মনে রাখি যে যে কোনো ভেরিয়েবল আসলে কম্পিউটারের মেমোরিতে জায়গা করে রাখে। সো ওই মেমোরির একটা পার্টিকুলার অ্যাড্রেস আছে, সো সেইটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। যেটা আমি বললাম যে আমাদের বড় ডাটা সেট নিয়ে অনেক সময় কাজ করাতে হয়। এখানে হয়তো বা আমরা এখানে 10 ভ্যালু দিয়েছি, কিন্তু আমাদের এমন ভেরিয়েবল থাকতে পারে যেখানে আসলে ডাটাটা অনেক বড়। সো সেই সময় আসলে আমরা পুরা ডেটাটাকে পাস না করে সো আমরা মেমোরি অ্যাড্রেসটাকে পাঠাতে পারি। সো মেমোরি অ্যাড্রেসটা তো ছোটো একটা জিনিস, যেমন আমি এখানে দেখাই। যেমন আমি এখানে যদি পয়েন্টার কীভাবে ইউজ করতে একটু দেখাই। যেমন এখানে আমি আর একটা ভেরিয়েবল নিব পি, যেটা বেসিক্যালি আমার এই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করবে। মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আমরা এইভাবে এই চিহ্নটা হচ্ছে অ্যাড্রেস অফ চিহ্নটা, এটা আমরা ইউজ করতে পারি এক্স, ঠিক আছে। তারপরে আমরা এখানে ধরেন প্রিন্ট করলাম এফএমটি প্রিন্ট এলএন পি। এখন দেখেন আমাদের এখানে কি প্রিন্ট হয়। এটা দেখেন একটা এরকম একটা নাম্বার প্রিন্ট হয়েছে, যেটা বেসিক্যালি আমার একটা মেমোরি অ্যাড্রেস। সো এটা বুঝতে পারছেন যে আমার এখানে কিন্তু ডাটাটা যাচ্ছে না, ভেরিয়েবলে আমার আছে শুধু মেমোরি অ্যাড্রেসটা। এবং আমরা প্র্যাকটিক্যাল যখন দেখব তখন বুঝবো যে আসলে এটার কত ইউজেস। আপাতত সিনট্যাক্সগুলো আমরা মনে রাখি। সো আর আমরা যদি মূল ভেরিয়েবলটাকে আমরা এখন ধরেন আমরা মেমোরি থেকে যে মানটা আছে ওই মানটা বের করবো, এটা তো আমার মেমোরি। দেখেন আমি শুধু সিম্পল একটা ভেরিয়েবল ইউজ করছি। এখন এখান থেকে আমি চাচ্ছি যে আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা আমি প্রিন্ট করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, খুবই সহজ, এখানে জাস্ট এই স্ট্যাটিস্টিক্স চিহ্নটা দিয়ে দেব, গো রান মেইন। ব্যাস, যে 10 আমার ভেরিয়েবল আমার প্রিন্ট হয়েছে। এখন ধরেন আমি হচ্ছে এই ভেরিয়েবলটার মান চেঞ্জ করব। কার মান চেঞ্জ করব? এক্স এর মান। যেমন এখনও যদি আমি এখানে প্রিন্ট করি, যেমন এক্স এর মান আমরা চেঞ্জ করব কী করে, তখন আমার এই স্ট্যাটিস্টিক্স পি ইকুয়াল যদি আমি অন্য নাম্বার দিই, তখন কিন্তু এটা আমি সরাসরি এই মেমোরি অ্যাড্রেসের ভিতরে ঢুকে, অর্থাৎ এক্স এর মেমোরি অ্যাড্রেসের ভিতরে ঢুকে আমি 10-এর পরিবর্তে 40 করে দিচ্ছি। সো এখন যদি আমি প্রিন্ট করি, এক্স, তাহলে দেখি আমার এক্স ইকুয়াল টু 40। এখন আমরা দেখব কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে হয়, অ্যারে ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয়। সো আমরা জানি এখানে আসলে ফিক্সড টাইপের, অর্থাৎ নির্দিষ্ট আকারের
ভ্যালু আমরা রাখতে পারবো। সো এখানে প্র্যাকটিক্যাল সিনট্যাক্সগুলো আমরা একটু দেখে নিই। var ar, এরপরে আমি এখানে বলে দিব যে আমার এর সাইজটা কত। আমি দিলাম এখানে 5 এবং আমার ভ্যালুটা নেবে হচ্ছে ইন্টিজার টাইপের, সেটা আমি ডিক্লেয়ার করলাম। তারপর আমি এইভাবে আমার অ্যারের মধ্যে আমি ইন্ডেক্স ওয়াইজ ভ্যালু রাখতে পারবো। লাইক এখানে আমি 0 ইন্ডেক্সে আমি 10 ভেরিয়েবল রাখলাম। এইভাবে আমি আমার খুশি মতো যখন দরকার আমি ভেরিয়েবলটা রাখতে পারবো। আমি এখানে জাস্ট সিনট্যাক্সগুলো একটু মনে রাখার জন্য এতটুকুই দেখালাম। আচ্ছা, এছাড়া আমরা আরেকভাবে সরাসরি অ্যারেতে ভ্যালু ডিক্লেয়ার করে ডিফাইন করতে পারি, কারণ আমরা জানি যে আমরা এখানে শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো অ্যারের ক্ষেত্রে আমরা এইভাবে এর একটা ভেরিয়েবলের নাম দিলাম, তারপর শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কলাম ইকুয়াল দিয়ে। দেন হচ্ছে আমি এখানে বলে দিব যে আমরা অ্যারের সাইজ হচ্ছে 5 এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু রাখবে, এবং সেখানে আমি বলে দিলাম 1 2 3 4 5। আমি আমার সুবিধা মতো যে কোনো ভ্যালু আমরা রাখতে পারবো। আচ্ছা, আমরা আরেক ধরনের অ্যারে এখানে ডিক্লেয়ার করতে পারি, যেখানে আসলে নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ আমার যে নির্দিষ্ট নাম্বারটা উল্লেখ করার দরকার হবে না। সো আমি এখানে একটা শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর এখানে আমি 3টা ডট দেবো, 1 2 3। তারপর আমি এখানে বলে দিলাম কী টাইপের আমার ভ্যালু আমি রাখবো। এরপর আমি এখানে আমার সুবিধা মতো যতগুলো আছে আমি দিব। দেখেন আমি কিন্তু ওখানে 3টা ডট দিছি, সেটার মানে কিন্তু 3টা ভ্যালু না। আপনি যত খুশি ভ্যালু এখানে রাখতে পারবেন। একবার রাখা হয়ে গেলে এটা তখন ফিক্স হয়ে যাবে। যেমন এখানে কতগুলো ইন্ডেক্স আছে, 0 1 2 3 4 5 6, অর্থাৎ 6 ইন্ডেক্স আমি এখানে প্রিন্ট করতে পারবো। লাইক আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে আমার 7 ভ্যালুটা। তাহলে আমি fmt print ln, তারপর আমি অ্যারে দিলাম 7 ভ্যালুটা আমার আছে 6 নাম্বার ইন্ডেক্সে, এবং আমি এটা 6 নাম্বার ইন্ডেক্সে আমি এখানে প্রিন্ট করলাম। দেখেন আমার 7 প্রিন্ট হলো। কিন্তু আমি যদি এখানে জোর করে এখন 8 একটা ভ্যালু অ্যাসাইন করতে যাই, তাহলে সিস্টেম এটা করতে দিবে না। লাইক 7 ইকুয়াল 100, খেয়াল করে দেখেন এখানে এরর খেয়ে বসে আছে, বলছে কি ইনভ্যালিড আর্গুমেন্ট ইন্ডেক্স 7 আউট অফ বাউন্ড। সো বুঝতেই পারছি। সো আমাদের এই সিনট্যাক্সটা আমরা মনে রাখবো। আচ্ছা, অ্যারে কিভাবে লুপ করব সেটা একটু দেখে নিই। সেম আমরা লুপের যখন লুপ নিয়ে যখন দেখিয়েছিলাম তখন দেখেছিলাম রেঞ্জ কীভাবে কাজ করে। সেম এখানেও তাই। আমার এখানে ইন্ডেক্স প্রথমে আই নিলাম। আচ্ছা, আমি ইন্ডেক্সই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, এবং ভ্যালু নিলাম, তারপর রেঞ্জ দিয়ে আমি এয়ারটাকে এভাবে প্রিন্ট করতে পারবো। আমি এডিটরটাকে একটু বড় করে নিই। fmt print ln index ভ্যালু, ব্যাস প্রিন্ট করলে আমরা দেখতে পারবো। সো এই সেন্টেন্সগুলো আমরা আপাতত মনে রাখি। এখন আমরা স্লাইসের ব্যাপার দেখব। আমরা ইতিমধ্যে জেনেছি স্লাইস হচ্ছে ডাইনামিক ডাটা স্ট্রাকচার, অর্থাৎ অ্যারেতে আমাদেরকে নির্দিষ্ট করে সাইজ বলে দেওয়া লাগতো, কিন্তু স্লাইসে এটা বলে দেওয়া লাগে না। সো আমরা দেখে নিই স্লাইসে কী করা যায়। পিটিমাস অ্যারের মতোই আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি, যেমন var স্লাইস। এখানে আমি বলে দেবো এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের স্লাইস। আমি আবারও বলে দিই, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা শুধু এরকম ইন্টিজার নেব এরকম কোনো কথা নেই। এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসবে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। আচ্ছা, স্লাইসকে আমরা এভাবে কোনো একটা নির্দিষ্ট ইনফরমেশনগুলো আমরা এভাবে অ্যাপেন্ড করতে পারি। সেক্ষেত্রে আমাকে প্রথমে ভেরিয়েবলটার নাম দিতে হবে, তারপরে ইকুয়াল দিয়ে অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, এবং আমার এডিটর অটোমেটিকলি স্লাইসটা নিয়ে নিয়েছে। সেখানে আমি দিলাম হচ্ছে 10। তারপর আমার স্লাইসটা যদি আমি এখন প্রিন্ট করি, আমি দেখব যে আমার স্লাইসের মধ্যে একটা নাম্বার চলে গেছে অ্যাপেন্ড করার মাধ্যমে। সরি, আমি পাথটা চেঞ্জ করে নিই। ব্যাস, আমি এখানে দেখলাম আমার এখানে একটা স্লাইসের আমার একটা ভ্যালু এখানে পাওয়া গেল। আচ্ছা, এছাড়া আমি আমার স্লাইস অনুভাবে আমি ডিক্লেয়ার করতে পারি, সেটাও দেখাই। যেমন আমি এখানে বললাম, আমি আবার সে শর্ট ভেরিয়েবল ডিক্লেয়ারেশনে চলে গেলাম। এখান থেকে আমি
বললাম যে আমার এটা হবে স্ট্রিং টাইপের, এবং এখানে আমি নাম দিলাম হচ্ছে ম্যাঙ্গো অরেঞ্জ। এরপর আমি এটাকে প্রিন্ট করতে পারবো সেমভাবে। ব্যাস, আমার দুইটা ভ্যালু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্লাইসে আরেকটা মজার কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার অ্যারে থেকে একটা নির্দিষ্ট সংখ্যক অ্যারেকে বেসিক্যালি অ্যারে থেকে পার্টিকুলার একটা মানে কোনো একটা অংশকে আমরা ওখান থেকে কেটে স্লাইস তৈরি করতে পারি। উদাহরণটা আমি দেখে ফেলি, যেমন এখানে হ্যাঁ, আমার মেন উদ্দেশ্যই কিন্তু এগুলো মনে রাখা। মনে রাখলে পারে কোডগুলো আমরা সুন্দর করে পরবর্তীতে লিখতে পারবো। যেমন এখানে আমি আমার একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেখানে 1 2 3 4 5 5টা ফিক্সড ভ্যালু টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমি ওই অ্যারে থেকে একটা স্লাইস কীভাবে তৈরি করা যায় সেটা আমি দেখব। এখানে আমি লিখলাম মাই স্লাইস, তারপরে শর্ট ভেরিয়েবল করে আমি কিন্তু এখানে এইভাবে করে অ্যারের নামটা দিয়ে আমি বলে দিতে পারবো কোন পোর্শনটুকু আমি নিতে চাচ্ছি আর কি। যেমন আমি বললাম আমার 1 থেকে এই যে মানে আমার এখানে আমি বলে দিলাম যে আমার ইন্ডেক্স 1 এবং এখানে বলে দিলাম 4। তাহলে দেখবেন যে ওখান থেকে এই স্লাইসটা কীভাবে এই পোর্শনটুকু শুধু ও প্রিন্ট করে দিবে আমাদেরকে, ঠিক আছে। দ্বিতীয় থেকে চতুর্থ উপাদান পর্যন্ত বেসিক্যালি ও এটা প্রিন্ট করবে আর কি। সো আমরা এখানে একটু দেখি যে কী প্রিন্ট করে ও। আমি একটু কপি করে নিয়ে আসি মাই স্লাইস। মেইন ব্যাস, দেখেন আমার 2 3 4 এই পর্যন্ত প্রিন্ট হয়েছে। সো এইভাবে আমরা কিন্তু অ্যারে থেকে স্লাইস বানাতে পারি। সো এখন দেখব যে কিভাবে আমরা অ্যাপেন্ডটা অলরেডি দেখেছি, এখানেও আমরা অ্যাপেন্ড করতে পারবো। যেমন এইটা তো আমার একটা স্লাইস, এখানে আমার আছে 2 3 4। আমি চাইলে এখানে আরেকটা ভেরিয়েবল আমি অ্যাপেন্ড করে দিতে পারবো। অ্যাপেন্ডটা আমরা অলরেডি দেখেছি, সো আবারও দেখে নিই। এখানে আমি দিলাম হচ্ছে এবার 100। আচ্ছা, আমি এইটাই প্রিন্ট করি। ব্যাস, আমার 100টাও আমার স্লাইসের মধ্যে অ্যাড হয়ে গেল। আচ্ছা, স্লাইসের আরেকটা ফিচার আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কপি করা যায়। সো কপি কিভাবে করা যায় স্লাইস, সেটা আমরা এখন দেখব। ধরুন আমার একটা স্লাইস আছে, সোর্স নামে আমি দিলাম। দেন আমি এখানে ইন্টিজার টাইপের ভ্যালু রাখলাম 1 2 3, 3টা ভ্যালু রাখলাম। দেন আমি আরেকটা স্লাইস ডিক্লেয়ার বলতে পারেন, ডিক্লেয়ার করবো আমি, সেটা মেক ফাংশন দিয়ে করা যায়। এই জিনিসগুলো একটু মনে রাখলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আমি এখানে বললাম যে আমার ইন্টিজার টাইপের একটা, আমি এখানে বলে দিতে পারি কিন্তু আমার স্লাইসের লেনটা কত, 3 লিখেও দিতে পারতাম, কিন্তু আমি লেন ফাংশন নামে একটা ফাংশন আছে যেটাতে বলে দিলাম যে তুমি সোর্সের মতো করে সেম টাইপের একটা স্লাইস ভেরিয়েবল ডিক্লেয়ার করো। সো এখন কিন্তু আমার স্লাইস ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। এরপর একটা ডিফল্ট কপি ফাংশন আছে, এই কপি ফাংশনটাকে আমরা এভাবে ইউজ করতে পারি। এখানে বলে দেবো যে ডেস্টিনেশনের মধ্যে কপি করো সোর্সের ভ্যালুগুলো। ব্যাস, আমার সোর্সের ভ্যালুগুলো কপি হয়ে গেল। এখন আমি এখানে যদি ডেস্টিনেশনটাকে প্রিন্ট করি, তাহলে দেখব যে সোর্সের ফুল স্লাইসের ভ্যালুগুলো আমার চলে আসছে ডেস্টিনেশনের মধ্যে। এখন দেখিনি কিভাবে আমরা ম্যাপ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমরা অলরেডি জেনেছি যে ম্যাপে আমরা কী ভ্যালু আকারে ডাটা রাখতে পারবো। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আপনারা মনে রাখবেন যে কীভাবে ম্যাপ ডিক্লেয়ার করতে হয়। সো আমি এখানে মাই ম্যাপ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেখানে আমি একটা মেক ফাংশন দিয়ে তৈরি করছি। যেমন এখানে ম্যাপ কিওয়ার্ড দিয়ে দেন আমি এখানে বলবো যে আমার কিটা কী হবে, স্ট্রিং টাইপের, এবং ভ্যালুটা হবে ইন্টিজার টাইপ। আচ্ছা, এখানে ধরেন আমি কারোর নাম এবং বয়সটাকে রাখবো। সো আমি মাই ম্যাপ এইভাবে করে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারি, লাইক অ্যালাইস এজ 25,
my map, sorry, bob 50. সো এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, সেমভাবে আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে এটা প্রিন্ট করতে পারবো। সো go run, এখানে আমার প্রিন্ট হয়ে গেল। go run, ব্যাস আমার এটা এখন। কীভাবে আমি এর ভ্যালু রিট্রিভ করবো, এখানে সহজে দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে লাইক এভাবে এটাকে প্রিন্ট ফাংশনের মধ্যে দিই, তাহলে শুধু ববের এসটা পেয়ে যাব। যেমন fmt print ln, এরপরে ম্যাপের নামটা দিয়ে ওই কিটার নামটা দিব, তাহলে আমার ববের এসটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, রিয়েল লাইফে যদি আমার কখনো দেখা যায় যে কোনো একটা ভেরিয়েবল এটা অ্যাসাইন করা লাগে, সেটাও কিন্তু খুব সহজে করতে পারবো আমি এস ভেরিয়েবল লিখে। তারপর আমি এইভাবে কিটা যদি অ্যাসাইন করে দিই, তাহলে আমার এই ভেরিয়েবলে ববের এসটা চলে আসবে। আচ্ছা, ম্যাপের আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, সেটা হচ্ছে আমি ওর কিটা এক্সিস্ট করে কিনা সেটা চেক করতে পারবো। আর সেটা কীভাবে করতে পারি, কারণ রিয়েল লাইফে আপনি এমন একটা কি কাজে লাগানোর চেষ্টা করলেন যেটা আসলে এক্সিস্ট করে না ম্যাপেতে, তখন কিন্তু এরর পাবো আর কি। সো সেটার জন্য আমরা ম্যাপের এই সুবিধাটা নিতে পারি। সেটা কিভাবে করতে পারি, লাইক আমি একটা আমার এক্সিস্ট করে এরকম একটা ভেরিয়েবলের উদাহরণ দিয়ে দেখাই, তারপরে এক্সিস্ট করে না, তারপর ওই রকম একটা ভেরিয়েবল দিয়েও দেখাবো। যেমন ভ্যালু এক্সিস্ট। সো আমি এখানে এটা একটু বুঝতে পেরেছেন যে আসলে এই ফাংশন এইটা কল করার ফলে আমার এই দুইটা ভ্যালুই আমি এখানে পাবো। সো এটা ম্যাপের বাই ডিফল্ট একটা বৈশিষ্ট্য। সো আমি এখানে দিলাম হচ্ছে ইমরান। সো ইমরান নাম তো আমরা জানি যে আমাদের ম্যাপের মধ্যে নেই, বাট রিয়েল লাইফ প্রজেক্ট করতে গেলে তো সবসময় বুঝবো না কি আছে না আছে, ওটা চেক করার ব্যাপার থাকতে পারে। সো সেটার জন্য আমরা এইভাবে করতে পারি যে ইফ এক্সিস্ট, এটা আসলে ট্রু ফলস বুলিয়ান টাইপের একটা রিটার্ন করবে। সো সেইটা আমরা এইভাবে দেখতে পারি যে, যেমন আমি বললাম যে প্রিন্টটা পেয়েছি। যদি আমরা এই কিটা পাই, তখন আমরা এই কিটা নিয়ে কাজ করব এবং আমাদের বিজনেস লজিকগুলো এখানে লিখব। লাইক ভ্যালুটা আমি এখানে প্রিন্ট করে দিই, ভ্যালু এলস আমি বলে দিলাম নট ফাউন্ড, fmt print ln ইমরান does not exist in the map. সো এই যে আমার এখানে ইমেল নাম তো নেই, সেজন্য এই মেসেজটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমি এই প্রিন্টগুলো একটু বন্ধ করে রাখি। এখন আমি যদি এখানে আমার এক্সিস্ট করে এরকম একটা কি দিই, তাহলে কিন্তু আমার এখন ভ্যালুটা প্রিন্ট হবে। দেখেন এখন ভ্যালু আমার 50 প্রিন্ট হয়েছে। সো এইভাবে আমরা এক্সিস্টটা চেক করে নিতে পারি। আচ্ছা, আর একটা জিনিস আমরা জানলে, আপাতত ম্যাপের জিনিসটা জানা শেষ হবে, সেটা হচ্ছে ডিলিট করা। কোনো একটা ম্যাপের কিকে আমরা ডিলিট করতে পারি। খুবই সিম্পল, জাস্ট আমরা ডিলিট ফাংশন লিখব, তারপরে আমার ম্যাপের ভেরিয়েবলের নামটা লিখবো, এরপর ওই নির্দিষ্ট কিটাকে আমরা লিখবো। এখন যদি আমরা অ্যালেক্সকে মুছে দিই, আচ্ছা এটা বুঝবো কী করে, এখন আমরা একটা এই ম্যাপটাকে প্রিন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমার ম্যাপের মধ্যে এখন আর শুধু বব আছে। প্যারামিটারের প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখব, মনে রাখবো সেন্টেন্সগুলো। টাইপ প্যারামিটার মানে জিনিসটা আসলে গো 1.18 থেকে জেনেরিক টাইপ এবং টাইপ প্যারামিটার যুক্ত হয়েছে গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি বৈশিষ্ট্য যা বেসিক্যালি আপনাকে একই কোড দিয়ে বিভিন্ন ডেটা টাইপের জন্য কাজ করার সুযোগ করে দিবে। সো এখানে উদাহরণস্বরূপ আমরা একটা প্রিন্ট ফাংশন লিখি, প্রিন্ট, এবং জানি যে আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার এভাবে ডিক্লেয়ার মানে প্যারামিটার সেট করতে পারি। লাইক ইন্টিজার টাইপের একটা প্যারামিটার সেট করলাম, এরপরে আমি এটাকে প্রিন্ট করলাম, ডেটাটাকে প্রিন্ট করলাম। এই ফাংশনে কি হবে যে এটা ডিক্লেয়ার করতে হলে মাস্ট আপনাকে হচ্ছে এই ইন্টিজার টাইপের ভ্যালুই আমাকে পাস করতে হবে 10, তাই না?
সো আমি চাচ্ছি এমন একটা ফাংশন লিখতে যেখানে আসলে টাইপটা আমি যেটা খুশি সেটা পাঠাতে পারি। সো সেটা কিভাবে হবে দেখি। এই ফাংশনটাকে আমরা জাস্ট এই টাইপ প্যারামিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা এইরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে টি দেব এনি, এবং এখানে বেসিক্যালি ওই টিটা পাস করে দেব। সো এতে কি হলো, যে কোনো টাইপের আমার ডাটা আসুক না কেন সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। যেমন এখন আমি ইন্টিজার দিলাম, এখন আমি এখানে ফ্লোট টাইপের ভ্যালু দিতে পারবো, স্ট্রিং টাইপের ভ্যালু দিতে পারবো, এখন কিন্তু কোনো এরর দিবে না আমার সিস্টেম, এবং এগুলো দেখেন সবগুলো প্রিন্ট করছে। সো এটা আরেকভাবে করতে পারি আমরা ইন্টারফেস দিয়ে, এবং ইন্টারফেস এবং এই জেনেরিকের বা টাইপ প্যারামিটারের যে সুবিধা সেটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। সো এখন আরেকটা উদাহরণ আমরা দেখি যে কীভাবে জেনারেক টাইপের স্ট্রাক তৈরি করা যায়। আমার মনে হয় ওটা আমরা যখন স্ট্রাক নিয়ে কাজ করব তখন দেখালে ভালো হবে। আপাতত এইটুকুই দেখি। হচ্ছে গোয়ের একটা শক্তিশালী ফিচার। সো এইটা আমরা আসলে বিস্তারিত কয়েকটা প্র্যাকটিক্যাল কাজ করলেই বুঝতে পারবো। আপাতত আমরা শুধু সিনট্যাক্স আর একটু জেনে রাখি যে গোতে গো রুটিং আসলে কিভাবে লিখতে হয়। সো গো কিওয়ার্ড দিয়ে আসলে গো রুটিন লিখতে হয়, আমি দেখাই আপনাদেরকে। সো এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, প্রিন্ট মেসেজ। এখানে আমি একটা প্যারামিটার দিলাম স্ট্রিং টাইপের, এবং সেখানে আমি একটা লুপ ক্রিয়েট করছি। আপনারা অলরেডি দেখেছেন কিভাবে লুপ ক্রিয়েট করতে হয়। সো এখানে আমি লুপটা নিলাম, তারপরে আমি একটা প্রিন্ট ফাংশন মেসেজটা প্রিন্ট করে দিলাম। আচ্ছা, গো রুটিং যেহেতু আমরা আগের স্লাইডেই দেখেছি যে এটা আসলে খুবই ছোট স্ট্রিম থ্রেড আর কি। সো আমরা যখনই রান করি তখনই এটা কম্পিউটারের প্রসেসিংয়ের জন্য চলে যায়, এবং এটাকে এত দ্রুতই হয় যে এটাকে আপনার দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষাটা আমরা এখানে এভাবে করি। টাইম হচ্ছে গোয়ের একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি, সেখানে স্লিপ নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনটাতে আমরা বলে দিতে পারি যে এটা 1 সেকেন্ড করবে আর কি, ওয়েট করবে। সো এই হচ্ছে আমার একটা ফাংশন লেখা শেষ হলো। এখন আমি এটাকে যদি গো রুটিং হিসাবে রান করতে চাই সেক্ষেত্রে আমাকে জাস্ট গো কিওয়ার্ডের মাধ্যমে ওই ফাংশনটাকে কল করে দিতে হবে, এবং এখানে আমি মেসেজ দিয়ে দিলাম হ্যালো ফ্রম গো রুটিং। যেহেতু এটা দ্রুত রান হয়ে যাবে সেহেতু আমাদের এখানে একটা অপেক্ষা করতে হবে। সো আমি এখানে 10 সেকেন্ডের মতো অপেক্ষা করি। স্লিপ টাইম ডট সেকেন্ড ইন্টু লাইক 30 সেকেন্ড, আই থিঙ্ক 10 is enough। তারপর একটা নর্মাল প্রিন্ট কল করি, এন্ড। এরপর আমি রান করব আমার প্রোগ্রামটা, দেখব আমার গো রেটিংগুলো 1 by 1 প্রিন্ট হচ্ছে, এবং তারপরে আসলে অপেক্ষা করছে, এবং তারপরে এন্ড হয়ে গেল। সেইভাবে আমরা গো রুটিং রান করতে পারি। এখন আমরা দেখব যে চ্যানেল কিভাবে কাজ করে গোয়ের সাথে। সো আমরা অলরেডি জেনেছি চ্যানেল জিনিসটা আসলে কি। মূলত চ্যানেল ব্যবহার করে গো রুটিনগুলো একে অপরের ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে পারে। সো এইটা আমরা একটু দেখে নিই যে কীভাবে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি, এবং চ্যানেলের মাধ্যমে গো রুটিনের ভিতর থেকে কীভাবে আমরা ডাটা পাস করতে পারি। সো সেটার জন্য আমি আর একটা ফাংশন ক্রিয়েট করি, সেন্ড ডাটা। এখানে ch নামে একটা ভেরিয়েবল লিখলাম। সো এইখানে এই চ্যানেল টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স, এই সিনট্যাক্সটা একটু মনে রাখবো আমরা। যেটা হচ্ছে আমাদের চ্যান নামে একটা কিওয়ার্ড দিয়ে তারপরে বলতে হয় যে কী ধরনের ডেটা
ও আসলে রিসিভ করবে বা আদান প্রদান করবে। সো আমার স্ট্রিং টাইপ বলে দিলাম। এরপর এই ভেরিয়েবলটাকে ঠিক এই চিহ্নটা দিয়ে দেখেন লেস দেন আর একটা হাইপেন, এটা মনে রাখবেন। এই চিহ্ন দিয়ে আমরা ওই টাইপের ভ্যালু পাস করতে পারি। আবারও বড় রিয়েল লাইফে কিন্তু শুধু যে স্ট্রিং পাস হবে ওরকম না, এখানে অনেক বড় বড় ডাটা সেট পাস হতে পারে। আমি লিখলাম হ্যালো ফ্রম গো রুটিন, ব্যাস আমার ফাংশন ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমি মেইন ফাংশনের মধ্যে কাজ করব। সাপোজ আমি একটা চ্যানেল তৈরি করলাম ch, এরপর আমি মেক ফাংশন ইউজ করে স্ট্রিং টাইপের একটা চ্যানেল ক্রিয়েট করলাম। এরপর আমি গো কিওয়ার্ড দিয়ে আমার সেন্ড ফাংশনটা কল করলাম এবং আমার ফাংশনের প্যারামিটার হচ্ছে একটা চ্যানেল। সো আমি আমার এই চ্যানেলটাকে পাস করে দিলাম। এবার চ্যানেল থেকে কিভাবে ডাটা রিসিভ করব সেটা দেখে ফেলি। যেমন আমি একটা মেসেজ রিসিভ করব, আমি একটা শর্ট ভেরিয়েবল নিলাম। ঠিক দেখেন চ্যানেলে যেভাবে ডাটা পাস করেছিলাম ওইভাবেই ওই চিহ্নটা দিয়ে তারপরে আমি আমার ওই চ্যানেলের ডাটাটা নিচ্ছি। এই যে আমার চ্যানেলটা ছিল এইটা, সেই চ্যানেলটা আমি পাস করেছি আমার গো রুটিংয়ে একটা ফাংশনের মধ্যে, সেটা আমি গো রুটিং হিসেবে রান করেছি এবং তারপরে আমি আমার সেই একটা স্ট্রিং আমি ওই চ্যানেলের মধ্যে পাস করেছি এবং সেটা আমি মেইন ফাংশনে ইউজ করছি। রিয়েল লাইফে আমরা এভাবে বিভিন্ন প্যাকেজ থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র পাস করে সেই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবো গো রুটিংয়ের সাথে। সো আমার উদ্দেশ্য শুধু এই জিনিসগুলো মনে রাখা। এফএমটি প্রিন্ট এমএসসি, এখন এটা আমরা প্রিন্ট করে দেখি। দেখেন আমার চ্যানেল থেকে কিন্তু ডাটাটা চলে আসছে। সো এইভাবে আমরা চ্যানেলটা কিন্তু খুবই শক্তিশালী, পাওয়ারফুল, যেটা দিয়ে আমরা গো রুটিংয়ের ভিতরে ঢুকে বিভিন্ন রকমের ডাটার উপরে কাজ করতে পারি, সেটা আমরা মনে রাখবো। আচ্ছা, এখন আমরা ক্লোজ অ্যান্ড রেঞ্জের ব্যবহারটা শিখব। এটা আমাদের রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে কাজে লাগবে, সেজন্যই আমার বলা। ধরুন আমার এই সেম ফাংশনের ভেতরেই আমি হচ্ছে দুইটা মেসেজ পাস করব। লাইক এটাতে আমি দুইটা মেসেজ পাস করলাম, হ্যালো, আর একটা হচ্ছে গো। এরপর আমি ক্লোজ করে দেবো চ্যানেলটা। সো আমাদের প্র্যাকটিক্যাল কাজের সময় এরকম অনেক সময় অনেক জিনিসপত্রই ক্লোজ করা লাগবে। সো এইরকম ক্লোজ করেও আমরা এই চ্যানেলটা যেহেতু এই ফাংশনের কাজ এবং এই চ্যানেলের কাজটা শেষ, তাই ও মেসেজগুলো পাস করে দিয়ে ক্লোজ করে দিল। এটা আমাদের অনেক ধরনের মেমোরি সেভিংয়ে কাজে লাগবে। আচ্ছা, আমার এখানে আমি সেমভাবেই আমার ওই আগের কোডের মতো কল দিলাম, কিন্তু আমি এখন রেঞ্জের মাধ্যমে আমার ভ্যালুটাকে প্রিন্ট করব। যেমন সেটা হচ্ছে ফর মেসেজ টাইপের একটা মেসেজের জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে রেঞ্জ ch দিয়ে দেন হচ্ছে আমি এখানে কিন্তু প্রিন্ট করে নিতে পারবো। এখন দেখেন আমার সবগুলো মেসেজই প্রিন্ট হয়ে যাওয়ার কথা, গো হ্যালো। সেইভাবে আমরা এই লুপের মাধ্যমে রেঞ্জ ইউজ করেও চ্যানেলের ভিতর থেকে ডাটা রিট্রিভ করতে পারি। এখন গো রুটিংয়ের সাথে কীভাবে সিলেক্ট কাজ করে সেটা একটু দেখে নিই। সো সিলেক্ট, আমরা এখানে দুইটা চ্যানেল বানাবো। চ্যানেল 1 আমি আগে থেকে ফাংশন একটা বানিয়ে রেখেছি, মেক চ্যানেল স্ট্রিং, দেন আর একটা চ্যানেল বানালাম সেম টাইপেরই স্ট্রিং। আচ্ছা, এখন আমি একটা ফাংশন, আচ্ছা এখানে আমার ফাংশনটাকে মানে একটু পরিবর্তন করলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম নাম্বার ইন্টিজার টাইপের, এইটা আমি এটার সাথে পাস করে দিব fmt printf। আচ্ছা, এটা বেসিক্যালি একটা স্ট্রিং বানিয়ে দিবে আমাকে। এখানে আমি d দিয়ে দিলাম,
এরপর আমি বলে দিলাম এই নাম্বারটা তুমি অ্যাড করে দিও। সো স্ট্রিংয়ে হয়ে গেল আমার, যেহেতু স্ট্রিং টাইপের চ্যানেল। সো আমি বুঝতে পারবো যে আমার কোন চ্যানেলটা আসলে প্রিন্ট হলো। সো এখন আমি গরুটিং হিসাবে আমার ফাংশনটাকে কল করে দিব, এখানে একটা চ্যানেল পাস করে দিব প্যারামিটার হিসাবে, আর নাম্বার দিয়ে দিলাম লাইক 100। সেম আমি আর একটা ফাংশন কল করলাম গরুটিং দিয়ে, এটা দিলাম হচ্ছে 200। এখন সিলেক্টটা কীভাবে কাজ করে দেখেন। সিলেক্ট মূলত আসলে আমি এখানে সুইচ স্টেটমেন্টের মতো এখানে বলে দিতে পারবো যে আমার কেসটা যদি তুমি চ্যানেল 1 থেকে, অর্থাৎ এই যে চিহ্নটা আবারও দেখেন, এই চিহ্নটা দেওয়া লাগে, চ্যানেল 1 থেকে যদি আমার ডাটা তুমি পাও তাহলে প্রিন্ট করো, প্রিন্ট এলএন। এখন আমি বলে দিলাম রিসিভড মেসেজ 1। সেম আমি করতে পারি আমার অন্য ইসের জন্য। আমার আর একটা চ্যানেল 2 এর জন্য আমি সেম টাইপের একটা কেস ডিফাইন করলাম এখানে 2। আচ্ছা, এখন যদি আমি রান করি তাহলে আমার এই ফাংশনের মধ্যে সবার আগে যে ফাংশনটা কল হবে, অর্থাৎ যে চ্যানেলে ডাটাটা পাস হবে সেইটাই শুধু প্রিন্ট করবে। সো এই উদাহরণটা শুধু দেখে নিই, এবার প্র্যাকটিক্যাল লাইফে এই সিম্পল উদাহরণটা কাজে লাগবে না, তখন আমাদের আরও কিছু এক্সাম্পল দেখা লাগবে, ওইটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব। এখন আমি যদি রান করি তাহলে দেখেন আমার 100টা প্রিন্ট হয়েছে, তার মানে চ্যানেল 1টা। আচ্ছা, আমি কয়েকবার একটু রান করে দেখি আমার চেঞ্জ হয় কিনা। এখন কিন্তু দেখেন 2টা প্রিন্ট হয়েছে। সো এরকম যে চ্যানেলের মধ্যে ভ্যালুটা অ্যাভেলেবল হবে সেটাই শুধু এখানে প্রিন্ট হবে, এতটুকু মনে রাখলে হবে। সময় স্বল্পতার কারণে সিঙ্ক মিউটেক্সের উদাহরণটা আমি দেখালাম না, বাট আমি এখন একটু আপনাদেরকে বলে রাখি যে গরুটিংয়ের মধ্যে তো দেখলাম আমরা বিভিন্ন রকমের ডাটা পাস করতে পারি, চ্যানেল দিয়ে সেগুলোকে আবার কমিউনিকেট করতে পারি সেগুলোর সাথে, তারপরে সিলেক্টের ব্যাপার দেখলাম। কিন্তু ধরুন এমন একটা ভেরিয়েবল যেটা আমরা গরুটিংয়ে পাস করেছি বা গরুটির মধ্যে আছে, যেটা আমাদের বিজনেস লজিক অনুযায়ী চেঞ্জ করা দরকার হতে পারে। সো সেক্ষেত্রে যাতে অন্য কোনো গরুটিং ওই ভেরিয়েবলকে অ্যাক্সেস না করতে পারে, সেটার জন্য আমরা এই সিঙ্ক মিউটেক্স ফাংশনের মাধ্যমে ওটাকে লক করে নিতে পারি, তারপরে আমরা নির্দিষ্ট বিজনেস লজিকটাকে অ্যাপ্লাই করে আনলক করে দিতে পারি। সো এইভাবে একটা রেস কন্ডিশন একটা টার্ম আছে, যে রেস কন্ডিশনটা আমরা এড়াতে পারি এই সিঙ্ক মিউটেক্সের মাধ্যমে। সো আমরা পরবর্তী একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আসলে এই পুরা গরুটিংয়ের এই জিনিসগুলোকে, যেখানে আমরা চ্যানেল এবং হচ্ছে এই সিঙ্ক মিউটেক্স যে প্যাকেজ গরুটিং আরও ভালো করে বুঝবো ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।